এবার মেজর ডালিমের সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। সেনাপ্রধানের নির্দেশে মেজর ডালিম গ্রেপ্তার। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন বীরবিক্রম মেজর শরীফুল হক ডালিম, যিনি সবার কাছে মেজর ডালিম নামেই পরিচিত। মেজর ডালিম বলছি, সকাল হতে খন্দকার মোশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে আছে। একটি লাইভ সাক্ষাৎকার, আর ওই রাতেই যেন পাল্টে গেল 50 বছরের নীরবতার অধ্যায়। 1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে। মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে, স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানেন মেজর ডালিম অনেক বছর পরে সাংবাদিক ইলিয়াসের সামনে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য তিনি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, অনেকেই বলতেছে যে মেজর ডালিম যখন তখন গ্রেপ্তার হবে, তিনি বাংলাদেশে হয়তো চলে আসতে পারেন। দর্শক মণ্ডলী, সবশেষে একটা কথা হলো গুরুত্বপূর্ণ, মেজর ডালিমের উপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মেজর ডালিম বলছি, সকাল হতে খন্দকার মোশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে আছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে। সারা দেশে কারফিউ জারি হয়েছে। কিন্তু কি অবাক ব্যাপার, কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ, এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে। তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোশতাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেওয়াতে যাচ্ছেন, তিনিই ছিলেন মেজর ডালিম। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। তারপরে 75-এর সব বীরকে পাঠানো হলো নির্বাসনে। সে আরাক আলাপ আর একদিন করব। এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে। ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019-এ প্যারিসে আসার পরে। ওনার সাথে চ্যাটিং হতো। ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে। নানা বিষয় আলাপ হইতো, ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের। আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি, তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম, উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন, আমি পাঠাইছিলাম। সুইডেনে ওনার এক শিষ্যের কাছে। উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন, এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে। আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম। জিজ্ঞেস করতাম, বড় ভাই কেমন আছেন, কি বলেন। কোনো রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি। একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র, ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ। তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া। তো জিজ্ঞাইতাম বুড়াটার খবর কি। যাই হোক, উনি নাকি বলছেন যে ওনার বয়স 75 বছর, আসলে ওনার বয়স 78 বছর। ওনার জন্ম 1946 সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে। 64 সালে বিমান বাহিনীতে যোগ দেন, ঠিক 18 বছর বয়সে। বুড়া বয়সে 3 বছর কমায় বলছে আর কি, আমার অনুমান ভুলে বলছে। এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম, যে ছবিটা দেখাইলাম, আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না। তো সুইডেনের বাইরে ফোন দিলাম, তো উনিও খুঁজতেছেন। এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে। তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি, উনি স্পিকারে দিলেন, আমি শুনতেছি। উনি বলতেছেন, আমাদের দুইজনকে স্পিকারে দিলেন। উনি জিজ্ঞেস করলেন, পিনাকি কি দেখছে আমার লাইভ? আমি বললাম, হ্যাঁ দেখছি বড় ভাই। তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন, আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না, আছে ওইটা? আমি শুনতেছি। তো বুড়া বলতেছে, পিনাকি বই লিখছে নাকি? কই, আমি তো দেখি নাই। তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে, আর্লি সাইন অফ আলঝেইমার্স। যাই হোক, বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইচা থাকেন। ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস। এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ। ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা 8 মিলিয়ন। তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ, এটা নিঃসন্দেহ। এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না। এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে। বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলে কি মেজর ডালিম খুনি? আসলে না, খুঁজে দেখি। বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না, কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না। আদালত যখন প্রাণ নেয়, সেটাকে খুন বলা যায়? একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে, সেটাকে অপরাধমূলক কাজ? একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করে ফেলে ধর্ষণের সময়, সেটাকে অপরাধ না? সেটা না। কেন না? এর কয়েকটা কারণ আছে, বুঝে দেখি। 1 নম্বর কারণ, নৈতিক পার্থক্য, মোরাল জাস্টিফিকেশন। বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয়, বৃহত্তর স্বার্থে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ, জাস্ট ওয়ার, এই ধারণার সাথে সম্পর্কিত। সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন। 2 নাম্বার,
উদ্দেশ্যের মাহাত্ম্য, এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস। বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না, বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য। দার্শনিক ইমানুয়েল কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে। মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে। এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। 3 নাম্বার, সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি। সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসেবে দেখে। সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার আইনি ব্যাখ্যাও আছে। 1 নম্বর হইতেছে যে লেজিটিমেসি অফ অ্যাকশন, মানে রাষ্ট্রীয় বৈধতা। সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বনাম অপরাধ, পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম। বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে। বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে। সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না, কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ, আর বিপ্লব এটার উপরে। উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না। জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল, মারা গেছিল, মেরে ফেলা হয়েছিল, এটা অপরাধমূলক কাজ না, এটা বিপ্লবী সহিংসতা। এই জন্যই এই হত্যার বিচার করা যাবে না, কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড়। যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত। 15ই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল। 3 নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বনাম কর্তব্য, ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি। সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে, অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয়। এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে। সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায়। শেখ মুজিবকে কেউ খুন করেনি, সে অভ্যুত্থানে নিহত। তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি, তারাও অভ্যুত্থানে নিহত। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর ডালিম শিশু হত্যা করেছে। আবার ইন্টারেস্টিংলি কৌতুকপ্রদভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে, হ্যাঁ, মেজর ডালিমকে শিশু হত্যা করেছে। মেজর ডালিম 32 নাম্বার আক্রমণ করে নাই, তারে দায়িত্ব দিতে চাইছিল, সে নেয় নাই। কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল। সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায়। সেখানে তার 14 বছরের বয়সী মেয়ে বেবি, 12 বছরের বয়সী ছেলে আরিফ এবং 4 বছর বয়সের নাতি। মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে, স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল, যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু মাত্র একটা ডালিম, এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে, একত্রে 8 লক্ষাধিক মানুষ যখন দেখতেছিল, তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আহ্বার ইতিহাস শুনতেছিল। এই যে জাতির আহ্বা, এই জাতির আহ্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয়, সেটা গতকালকের প্রমাণিত হয়েছে। জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম, একজন বীর মুক্তিযোদ্ধার 50 বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে, ভালোবাসে, নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। বাংলাদেশে যখন আহ্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন, তখন তাদের নিজস্ব পেজেও 200-500 মানুষকে যখন জামায়াত করতে পারতেন না, সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব। মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন, যেটা জাতির আহ্বাদের অনুসারীদের, এই আহ্বাদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, করে নাই, কে রাজাকার, কে স্বাধীনতার ঘোষক, কে কিভাবে স্বাধীনতা চেয়েছে, চায়নি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত, যেটা তিনি চোখে দেখেছেন, সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন। জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে, এই বিশিষ্ট ব্যক্তিকে, গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা ভরে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে, সেই প্রত্যাশা জনগণ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না। আপনি গতকালকে যে বক্তব্য দিবেন, আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে, তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার করত,
স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতার যুদ্ধ নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক বাক্যে কখনোই সত্য কথা তিনি বলতেন না। মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন, বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন, শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন। কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। আমি একটা পোল দিয়েছিলাম, মাত্র সেখানে 3% ভোট জাতির আহ্বা পান নাই। এই যে জাতির আহ্বা, এই 3% পান নাই এখন পর্যন্ত, আর 97% ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন। আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব। মুজিবের ভালোবাসার 3% মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই। আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা, সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল, সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে, যে একত্রে এত মানুষ দেখতে পারে, সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে। অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেওয়া যায় না, যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না। চাইতে হলে সত্য, জনগণের হৃদয়ের যে আবেগ, সেটার প্রতি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে। এই মেজর ডালিমরাই বাংলাদেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদ, এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা এদেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা। কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে, কোনো সন্দেহ নেই। ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি, আমি, আমরা রাজনীতির সুযোগ পেয়েছি, সুযোগ নিয়েছি এবং এখনও সাধারণ মানুষ অন্তত শ্বাস প্রশ্বাস নিতে পারছে। না হয় 75-এর 15ই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার, অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, জনগণের অধিকার পর্যন্ত বিন্দুমাত্র ছিল না। দুর্ভিক্ষ, এই কঠিন পরিস্থিতিতে এই জাতির আহ্বাকে সেই সময় একটি বিশেষ যুদ্ধে বলতে পারেন, যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন, সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন। যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না, অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতো 15ই আগস্ট ওই একই অবস্থাই হয়েছে। বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতার জন্য এই কর্মকাণ্ডটি সগৌরবে মেনে নিয়েছে এবং তারা মিছিল করে মিষ্টি বিতরণ করেছে। 15ই আগস্টেও করেছে, 5ই আগস্টেও করেছে। এই আগস্ট এবং আগস্টের মিল রয়েছে এবং দুজনকেই জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অতএব দেশপ্রেমিকদের কোনো ক্ষয় নেই, দেশপ্রেমিকদের কোনো মৃত্যু নেই, দেশপ্রেমিকদের কোনো বিদায় নেই। জাতির আহ্বাদাবিদারী যারা রয়েছেন তাদের বিদায় আছে এবং করুণ বিদায় আছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা একটি সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত করব। সেই ধারায় দেশপ্রেমিক নাগরিকরাই স্থান পাবে এবং তাদের স্থান স্বমহিমায় অর্জন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। মেজর ডালিম যে সাক্ষাৎকারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন শেখ মুজিবরকে নিয়ে। এছাড়াও ডক্টর ফয়জুল হক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এছাড়াও পিনাকি ভট্টাচার্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। দর্শক মণ্ডলী, এ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা পিনাকি ভট্টাচার্যের, ডক্টর ফয়জুল হকের, এমনকি অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন মেজর ডালিমকে নিয়ে। দর্শক, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।